নেপাল আর ইন্ডিয়ার সীমান্ত এলাকায় যে কটি হিমালয়ান অফবিট গ্রাম রয়েছে, ধোত্রে তাদের মধ্যে অন্যতম। 8,800 ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। যারা সান্দাকফু ট্রেক করতে যায়, অনেকে মানেভঞ্জনের বদলে ধোত্রে থেকেই ট্রেক স্টার্ট করে। বিশাল উঁচু উঁচু পাইনের জঙ্গল, আর মাঝে মধ্যেই মেঘদল এসে আঁচড়ে পড়ছে তাদের বুকে। মার্চ এপ্রিল মাস নাগাদ এখানে রডোডেনড্রন, ম্যাগনোলিয়া আর বিভিন্ন রকমের অর্কিড ব্লুম দেখা যায়। দার্জিলিং জেলার এক এমন গ্রাম যেখান থেকে মাত্র 4 কিলোমিটার হাইক করে পৌঁছে যাওয়া যায় এক অন্য দেশে। ইদানিং অফবিট ডেস্টিনেশন হিসেবে ধোত্রে বেশ অনেক পর্যটকের নজর কেড়েছে। এখানে যে কটি হোমস্টে রয়েছে, শেরপা হোমস্টে তাদের মধ্যে বেশ জনপ্রিয়। আকাশ পরিষ্কার থাকলে এই হোমস্টের সবকটা রুম থেকেই স্লিপিং বুদ্ধার পরিষ্কার ভিউ পাওয়া যায়। আমরা কোলবং ছেড়ে ধোত্রে পৌঁছই তখন প্রায় বেলা গড়িয়ে দুপুর হতে চলল। শেরপা হোমস্টের রুমগুলো সবকটাই কাঞ্চনজঙ্ঘা ফেসিং। আমাদের রুমের দেওয়ালগুলো পুরো প্লাইউড দিয়ে মোড়া। জানলার বাইরে দেখি ভবঘুরে এক মেঘের দলকে মৃদু হাওয়া ঠেলে ঠেলে ঘরে ফেরাচ্ছে। সন্দীপার বাপ্পাদা আগেই ছাদে চলে গেছে, একটা সুযোগের অপেক্ষায়, যদি একটু কাঞ্চনজঙ্ঘা দেখা পায়। আমি আগের বার যখন এসেছিলাম, আমার পিছনে এই জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। কিন্তু জানি না আজকে মানে কপালটা খারাপ, কোনো ভিউ নেই, চারিদিকে মেঘ ভর্তি। আর আমার পিছনেই দেখো মেঘের দল বাড়ি ফিরছে। এটাও আর একটা আলাদা মজা, আর একটা আলাদা অনুভূতি। যাকে দেখতে এসেছিলাম সে তো এখন মেঘের কম্বল মুড়ি দিয়ে ভাত ঘুম দিচ্ছে, কিন্তু আমাদের মনে বিন্দুমাত্র আফসোস নেই। ধোত্রের নির্ভুল নির্ভেজাল প্রকৃতি আমাদেরকে কাঞ্চনজঙ্ঘা না দেখার দুঃখ ভুলিয়ে দিয়েছে। বিকেলের দিকটায় পায়ে হেঁটে ধোত্রে গ্রামটা ঘুরতে বেরোলাম। রাস্তার ধারে একটা নেপালি খাবার হোটেল দেখে আমাদের সবার মোমো খাওয়ার শখ হয়েছে। অসাধারণ, এরকম পাহাড়ি একটা গ্রামে বসে মোমো খাওয়ার অনুভূতিটা কিন্তু দুর্দান্ত। লেটস ট্রাই। বাহ, সুন্দর তো। স্যুপটাও ভালো, ঠিক আছে, স্যুপটাও ভালো, দেখি খেতে। লেপচা জগৎ আর লামাহাটার মতন ধোত্রেও কিন্তু শয়ে শয়ে কনিফারাস গাছের আস্তানা আকাশ চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা ইতিউতি ঘুরতে ঘুরতে জঙ্গলের রাস্তা ধরে বেশ অনেকটা ভিতরে চলে এসেছি। এখানে পাখি আর পোকামাকড়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ এসে পৌঁছবে না। বিকেল নামতে আর বেশি দেরি নেই। বাপাদা আমায় জিজ্ঞেস করলো, কিরে আর যাবি নাকি? আমার ইচ্ছে নেই বললে ভুল হবে, কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছি। তাই একটা খোলামেলা ঢালু জায়গা দেখে তিনজন একটু জিরিয়ে নিলাম। একটু সাইলেন্ট থাক, দেখ কেমন লাগে। পুরো হন্টেড ফিস হয়। হ্যাঁ, একটা গা ছমছমে ব্যাপার আছে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এখানে আরও গা ছমছমে ব্যাপার বেরিয়ে যাবে। সন্ধ্যেবেলা একবার হাঁটতে আসবি এখানে? আসবি? হ্যাঁ, কি কোথায় কিছু হয়ে যাবে? কিচ্ছু হবে না। আমাদের ধোত্রে আসার মূল কারণ, আগামীকাল এখান থেকে আমরা টুমলিং অবধি একটা ছোট্ট হাইক করব। সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে, দুপুরের লাঞ্চটাও মিস করেছি। বিকেলে স্ন্যাক্স আর চাটা একেবারে ছাড়া যাবে না। তা আমরা ধোত্রে গ্রামটা একটু ঘুরে ঘাড়ে এলাম। একটা ডোনাট কিনেছি, একটা প্যাকেট। আর এখন আমরা আমাদের হোমস্টেতে ফেরত চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার ঠান্ডাটা লাগছে। সূর্যাস্তের পর না ঠান্ডাটা অটোমেটিকলি বেড়ে যায়। এই যে চা, তার সাথে গরম গরম পকোড়া। কি পকোড়া আছে? এটা পেঁয়াজ পকোড়া মনে হয়। ওটা দিয়ে কালকে আমরা এখান থেকে ট্রেক স্টার্ট করে তুমলিং যাব। এখানে কথা বললো গাইড অ্যাভেলেবেল রয়েছে এবং গাইডের ভাড়া পড়বে 1200 টাকা। একা যাওয়ার ঠিক আমাদের
ক্ষমতা নেই এবং আমরা রাস্তাও চিনি না। অ্যাসোসিয়েশন আছে এখানে একটা অ্যাসোসিয়েশন আছে, তাই জন্য ওদের থেকেই গাইড নিয়ে যেতে হবে। আমরা কালকে 6টার সময় শুরু করব, আর ব্রেকফাস্টে যা হোক একটা কিছু ম্যাগি ফ্যাগি খেয়ে নেবো, কারণ অত সকালবেলা শুরু করলে কিছু এদের পাওয়া যাবে না, এদের কিচেন খুলবে না তাড়াতাড়ি। তাই বলে আপনারা যদি আর্লি মর্নিং করেন তাহলে আমরা এখানে বড়জন ম্যাগি বানিয়ে দিতে পারি। বললাম ঠিক আছে, নো প্রবলেম। তো পেঁয়াজিটা ভালো না? খাইনি আমি, এখন খাই, একটাই খাবো। ভালো। রাতের ডিনার আমরা 9টার মধ্যে সেরে নিলাম। এমনিতেও এনারা বেশি দেরি করে না, রুটি, সবজি আর মুরগির মাংস। আমরা রুটি খাবো আগেই জানিয়ে দিয়েছিলাম, নইলে ভাতের অপশানও আছে। কাল অনেক ভোরবেলা উঠতে হবে, তাই আজ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম ধোত্রে। ঘড়ির কাটায় 5:20। আমরা যে এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, তা নিয়ে আমার বিন্দুমাত্র নালিশ নেই। ধোত্রের ভোরবেলা চাক্ষুষ না দেখলে হয়তো বর্ণনা করতে পারতাম না। মন্ত্রমুগ্ধ করা সৌন্দর্য। পাহাড়ের কোলে যেন মেঘেরা বিছানা করে ঘুমাচ্ছে, আর ঝাউবনের গায়ে যখন সূর্যের প্রথম সোনালি রং লেগেছে, তাদের শোভা দ্বিগুণ বেড়ে গেছে। ছটার মধ্যে বেরোতে হবে, তাই একেবারে রেডি হয়ে নিলাম। আমরা এখনই চেক আউট করে এই হোমস্টে রিসেপশনে লাগেজ রেখে আমাদের ট্রেক স্টার্ট করব। যদি এই ট্রেকটা তাড়াতাড়ি স্টার্ট করা যায়, তুমলিং ঘুরে আবার 1টার মধ্যে ফেরত চলে আসব। আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম, গতকাল বলে রেখেছিলাম, তাই সময় মতন গরম গরম ম্যাগি আমাদের টেবিলে ঠিক 6:45 মধ্যে এসে হাজির হয়েছে। কিছু ড্রাই ফ্রুটস আর ওই কালকের কেনা ডোনাটটাও ক্যারি করছি। কালকে যে রাস্তাটায় আমরা বিকেলের দিকে এসেছিলাম, সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা টুমলিংয়ের পথে এখন যাত্রা শুরু করব। আমাদের ছোট্ট একটা হাইক, 6 কিলোমিটারের হাইক, 4 ঘন্টার মতন লাগবে বলতে যেতে। এবার ডিপেন্ড করছে আমাদের কীরকম ক্যাপাবিলিটি তার উপরে। আমাদের সাথে একটা কুকুর যাচ্ছে, আমাদের যে ট্রেক লিডার, এই যে ট্রেক গাইড, ওর সাথে একটা কুকুর যাচ্ছে, সামনে সামনে আছে, আমি পরে দেখাচ্ছি তোমাদের। ওর নাম হচ্ছে মতি। বিশাল ফিট। মতির জন্য আমাদের যাত্রাপথ আরও ইন্টারেস্টিং হয়ে উঠেছে। খালি আমাদের আগে আগে গিয়ে দাঁড়িয়ে পড়ছে আমাদের মতি। আমরা হাঁটতে হাঁটতে ইতিমধ্যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে প্রবেশ করে ফেলেছি। আমাদের রাস্তা জুড়ে চারিদিকে প্রচুর রডোডেনড্রন আর ম্যাগনোলিয়া গাছ, কিন্তু এখন অসময়, তাই সেরকমভাবে ফুল দেখতে পেলাম না। ধোত্রের ঘন জঙ্গলের মধ্যে সূর্যের আলো কোনো রকমে গা ঘেঁষাঘেঁষি করে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে। আমি মাঝে মধ্যেই পিছিয়ে পড়ছিলাম, আমার ভালো লাগছিল। কোনো মুহূর্ত একা এক্সপিরিয়েন্স করাটাও একটা আলাদা মজা। দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ও চূড়াটা দেখা যাচ্ছে। আমরা টুমলিং পৌঁছানোর 2-2.5 কিলোমিটার আগে একটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা অল্প দেখতে পেলাম। ডান দিকের পাহাড়ের উপর সাদা সাদা যে বাড়ির চালগুলো দেখা যায়, ওটাই তুমলিং। আমাদের পথ আর বিশেষ বাকি নেই, কিন্তু সত্যি বলতে কি, আমার এই চড়াইটা বেশ ভালো লাগছে। বিশেষ ট্যুরিস্টও নেই, নিজের মতন সময় নিয়ে ঘুরতে পারছি। রাস্তাটা সেরা না? আমি আগেরবার যখন এসেছিলাম না, তখন এখানে এরকম পাথর দিয়ে রাস্তা করা ছিল না, মাটি ছিল পুরো। মানে ট্রেল বানানো ছিল, কিন্তু মাটি ছিল। এটা ফরেস্ট গার্ডের লোক করেছে শুনলাম। আমাদের গাইড আনন্দজি আমাদের থেকে যথেষ্ট বড়, খুবই হাম্বেল আর অভিজ্ঞ একজন মানুষ। অনেক দিন ধরে গাইডের কাজ করছে, তাই জঙ্গলের ব্যাপারে যথেষ্ট জ্ঞান আছে। আমাদের পথে একটা সমতল জায়গায় এরকম ভর্তি প্রেয়ার ফ্ল্যাগস দেখে দাঁড়িয়ে পড়লাম। হিন্দু আর বৌদ্ধ ধর্মে, বিশেষ করে নেপালি কালচারে, বাড়ির কেউ মারা গেলে এই পতাকাগুলো তাদেরকে উৎসর্গ করে লাগানো হয়।
তোমরা হয়তো খেয়াল করেছো নেপাল, সিকিম আর উত্তরবঙ্গের বেশ কিছু স্থানীয় মানুষের বাড়িতে এরকম সাদা প্রেয়ার ফ্ল্যাগস লাগানো থাকে। ওটাই টংলু টপ, বুঝলি? হ্যাঁ, ওখানেই আমরা যাবো এখন। তাও কতক্ষণ লাগবে আমাদের এখান থেকে ওখানে যেতে? মনে হচ্ছে তো অত উঠতে পারবো না না, উঠে যাবো, বাট टाइम तो লাগবে। काका कितना टाइम लगेगा ऊपर? आपको 1 किलोमीटर है। 1 किलोमीटर है। हमको लग रहा है बहुत ज़्यादा है। না না না, উপরে ওইটা খুব চড়াই। आधा घंटा में पहुंच जाएंगे। তাহলে কি আমরা এখানে কিছু খেয়ে নেবো? ডোনারটা বার করো। ডোনারটা খাওয়া যাক, চলো। টংলুতে গিয়ে একটা ম্যাগি খাবো, গরম গরম। আর কফি খাবো। সকালেও ম্যাগি খেয়েছি, অন্য কিছু যদি থাকে, মোমো থাকে মোমো খাবো। हाँ। काका इधर से टोंगलू से टुमलिंग कितना? 2 किलोमीटर। এটা সোজা রাস্তা। সোজা। এইগুলো, এই পতাকাগুলো যারা মারা যায় এটা তাদের নামে, তাদের আত্মার শান্তি কামনার জন্য, মানে ওরকমই টাইপের। হ্যাঁ, আমরা যেরকম গঙ্গায় পিণ্ডে বসাই, বুদ্ধিস্টরা ওরা এরকম করে। পোকেটো বলে জাপানিজ একটা কনসেপ্ট রয়েছে, যার মানে এমব্রেসিং দি আর্ট অফ লেটিং ইয়োর মাইন্ড ওয়ান্ডার অ্যান্ড এমটি। সহজ ভাষায় বলতে গেলে দি আর্ট অফ ডুইং নাথিং। হাতে অঢেল সময়। তুমলিং আমাদের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। বলতে পারো এখানে বসে একরকম সময় নষ্ট করছিলাম। যাই হোক, আবার হাঁটা শুরু হলো। খাবার দাবার যা এনেছিলাম সব মোটামুটি শেষ, তাই ব্যাগের ওজন এখন অনেকটা হালকা লাগছে। ধোত্রে থেকে টুমলিং ট্রেক করার রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর আর মেনটেন। জঙ্গলে হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। গাইড না নিলেও কোনো অসুবিধে হতো না। তো আমরা টংলু টপ পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি, এখানে একটা লেক আছে, সেই লেকটা দেখতে আমরা এখন যাচ্ছি। তারপর ফিরে এসে আমরা একটু খাওয়া দাওয়া করব। যদি সম্ভব হয় এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো। যাই না এখন গড়িতে বাজে কটা, 10টা 15, অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। ভেবেছিলাম 11টার আগে পৌঁছবো না, বাট যাই হোক পৌঁছে গেছি তাড়াতাড়ি। এখানে একটু সময় কাটাবো এখন টংলু টপে। নেপাল আর ইন্ডিয়া বর্ডার দুটো ঘুরে দেখব। এক পা রাখবো নেপালে, এক পা রাখবো ইন্ডিয়াতে। যাই হোক, আমাদের একটা শর্ট ট্রিপের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রিপও হয়ে গেল। কি এখানে কিন্তু যেহেতু এখন মেঘ করে এসছে, ওভারকাস্ট হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। কিন্তু যে আমরা যেহেতু ট্রেকিং করছি তাই জন্য জ্যাকেট ফ্যাকেট পরতে লাগছে না, কিন্তু ঠান্ডা আছে। নামার সময় আমি জ্যাকেট পরে নেবো। মানেভঞ্জন থেকে যেই সিমেন্টের পাকা রাস্তাটা সান্দাকফু অবধি চলেছে, তারই মাঝে পড়বে টংলু। নেপাল আর ইন্ডিয়া সীমান্তে সেরমভাবে কোনো মার্কিং নেই। হাঁটতে হাঁটতে কখন যে আমরা নেপালে প্রবেশ করে ফেলেছি খেয়ালই করিনি। একই জায়গা, খালি 2-2.5 পা এগোলেই টংলু থেকে নাম বদলে হয়ে যায় তুমলিং, যেটা নেপালের ইলাম ডিস্ট্রিক্টে পড়ছে। আমার থেকে এখানে ঢিলছোড়া দূরত্বে নেপাল বর্ডার, আর এটা হচ্ছে টংলু ট্রেকার্স হাট। তুমলিং আর একটু দূর পড়বে। আর এই সেই লেকটা যেখান থেকে এই ট্রেকার্স হাট আর সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রিফ্লেকশনটা দেখা যায়। এখন আমাদের কপাল খারাপ, চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু আমরা যে ধোত্রে থেকে এই 5 কিলোমিটার ট্রেক করে এতটা উঠলাম, বেশ লাগছে। আর আমার সাথে যে বাপ্পা দা, সন্দীপ, ওরা আসতে পেরেছে না, এইটা একটা আলাদা মজা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, পুরোটা দেখা যায়। তুমলিংয়ের জনবসতি বলতে গেলে হাতে গোনা 10 থেকে 15টা নেপালি পরিবার। আর যেসব কটা লজ হয়েছে সবটাই পর্যটকদের সুবিধার্থে। আমরা এই জায়গাটার আরও সুন্দর ভিউ পেতে একটা উঁচু ঢিপির দিকে এগোলাম। যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার,
তাই ড্রোন ওড়ানোর কোনো উপায় নেই। এতটা পাহাড় চড়ে এসছি, আর একটু না উঠলে কোথাও গিয়ে মনে আফসোস থেকে যাবে। অগত্যা হাঁটা লাগালাম সবুজ ঢিপিটির দিকে। আমাদের সাথে মেঘের দল ঠেলাঠেলি করে এগোচ্ছে, চারিদিকে ঘোলাটে। আমরা এখন যাচ্ছি যেখানে একটা ডিমার্কেশন দেওয়া আছে নেপাল বর্ডার আর ইন্ডিয়ার বর্ডারে। অল্টিটিউড সব কোঅর্ডিনেটস লেখা আছে, ফাটাফাটি লাগছে একদম। তা আমরা এখন দাঁড়িয়ে আছি নেপালে। এটা অফিসিয়ালি নেপাল বর্ডার, আর আমরা এখন নেপালের মানচিত্রের মধ্যে ঢুকে গেছি। একদিকে নেপাল, একদিকে ইন্ডিয়া। কথায় আছে, হ্যাপিনেস ইজ ইন দ্য জার্নি, নট ইন দ্য ডেস্টিনেশন। এর আগে যা ট্রেক করেছি তার তুলনায় এটা হয়তো কিছুই না, কিন্তু বন্ধুদের সাথে এলে এই 5-6 কিলোমিটারের ছোট্ট হাইকটাই দারুণ মজার হয়ে ওঠে। আমরা টুমলিং ভিউ পয়েন্টে এসে যখন দাঁড়ালাম, চারিদিকে মেঘ কুয়াশা ঘিরে ধরেছে, আর তেমনি হাওয়া চালাচ্ছে। মাঝে মধ্যেই সূর্য মুখ দেখিয়ে মেঘের পেছনে আবার লুকিয়ে পড়ছে। আমরা এখানে কতক্ষণ ছিলাম তা বলা মুশকিল। আমাদের আনাঞ্জিও সেরকম তাড়া দেয়নি। শুয়ে বসে গল্প করে বেশ অনেকক্ষণ কাটালাম। একটু পর আমরা আবার ধরতে নেবে এনজেপি ব্যাক করব। টুমলিংয়ের সৌন্দর্য যেটুখানি ক্যামেরাবন্দি করতে পেরেছি সবটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। যাওয়ার ইচ্ছে না থাকলেও এই মায়াবী জায়গাটা ছেড়ে চলে যেতেই হবে, নইলে ট্রেনটা মিস করব। টুমলিংয়ের গল্প এতটাই। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আজকের ট্রাভেল লগটা কেমন লাগলো।